আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি সেটা ঢাকা শহরের জন্য বেশ মানে সংবেদনশীল তো বটেই, আবার খুবই বাস্তব একটা সমস্যা। সিটি কর্পোরেশনের কবরস্থানগুলোতে প্রিয়জনের শেষ স্মৃতিটুকু যদি কেউ একটু দীর্ঘ সময়ের জন্য রাখতে চান, তার জন্যে যে খরচ সেটা এখন রীতিমতো আকাশ ছোঁয়া। বিশেষ করে এই দীর্ঘমেয়াদে জায়গা সংরক্ষণের ফি এমন একটা পর্যায়ে গেছে যে এটা নিয়ে মানুষের মধ্যে জনমনে বেশ তীব্র একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। আর আমাদের হাতে এই সংক্রান্ত একটা প্রতিবেদনও আছে, বুঝলেন তো, যেখানে এই ফি কতটা বেড়েছে, কেন বেড়েছে, এর পেছনের কারণটা কি, আর সাধারণ মানুষই বা কিভাবে নিচ্ছেন ব্যাপারটা, সবটা বেশ বিস্তারিতভাবে এসেছে। আজকে আমরা মূলত এই রিপোর্টের তথ্যগুলো ধরেই এগোব, চেষ্টা করব পুরো বিষয়টার গভীরে যেতে। আমরা দেখব যে ঢাকার কবরস্থানে জায়গার যে অভাব সেটার সাথে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা আর সাধারণ মানুষের আবেগ, তাদের সাধ্য, এই সব মিলিয়ে কিভাবে একটা জটিল পরিস্থিতি তৈরি হলো, যার মূল প্রকাশটাই শায়দ এই অস্বাভাবিক ফিতে, তাই না? ঠিক কত টাকা লাগছে এখন? প্রতিবেদন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির অধীনে আজিমপুর কবরস্থানে যদি কেউ ২৫ বছরের জন্য জায়গা রাখতে চান, তাকে গুনতে হচ্ছে ২০ লক্ষ টাকা। ২০ লক্ষ? আচ্ছা। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো আজিমপুরে রাখি ১৫ বছরে কোনো অপশনই নেই। তবে হ্যাঁ, ১০ বছরের জন্য চাইলে ১০ লক্ষ টাকা লাগবে। ওহ, আচ্ছা, তাহলে ১৫ বছরের ব্যবস্থা নেই দক্ষিণে। আর উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির চিত্রটা কেমন? সেখানেও কি একই রকম? না, উত্তরে আবার একটু অন্যরকম। যেমন ধরুন, রায়ের বাজার স্মৃতিসৌধের কাছে যে কবরস্থান, সেখানে ১৫ বছরের জন্য ফি ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। আচ্ছা, দক্ষিণে ১০ বছরে যা, উত্তরে ১৫ বছরে তা। হ্যাঁ, আর ২৫ বছরের জন্য রায়ের বাজারে লাগবে ১৫ লক্ষ টাকা। দক্ষিণে ২৫ বছরের জন্য যা লাগছে, এখানে তার চেয়ে কিছুটা কম। তবু তো অনেক টাকা, ১৫ লক্ষ। কিন্তু আসল চমকটা তো মিরপুরে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে খরচটা নাকি সবচেয়ে বেশি। তাই নাকি? সেখানে কত? সেখানে শুনছি ১৫ বছরের জন্য ২০ লক্ষ আর ২৫ বছরের জন্য ৩০ লক্ষ টাকা। ৩০ লক্ষ? কি বলছেন? হ্যাঁ, এই অঙ্কগুলো শুনলেই তো বোঝা যায় এটা সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্তের নাগালের কতটা বাইরে। ৩০ লক্ষ টাকা তো একটা ছোটখাটো ফ্ল্যাটের দাম প্রায়। নিঃসন্দেহে এই সংখ্যাগুলো শুধু যে বড় তাই নয়, এগুলো আসলে ঢাকার ভেতরে কবরের জায়গা দীর্ঘমেয়াদে ধরে রাখার যে কঠিন বাস্তবতা, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর এলাকাভেদে এই যে পার্থক্যটা, এটাও কিন্তু ভাবনার বিষয়। মিরপুরে কেন এত বেশি, বা আজিমপুরেই বা ১৫ বছরের অপশনটা কেন রাখা হলো না, এগুলোর পেছনেও হয়তো কর্তৃপক্ষের কোনো যুক্তি বা পরিকল্পনা আছে, যদিও মূল কারণ হিসাবে তো ওই জায়গার সংকটটাকেই সামনে আনা হচ্ছে। হুম, জায়গার সংকট। আচ্ছা, এই যে বিপুল পরিমাণ টাকার বোঝা চাপানো হলো, এর প্রতিক্রিয়াটা ঠিক কি সাধারণ মানুষের মধ্যে? ওই যে সাংবাদিক শাহজাহান খানের প্রতিবেদনের কথা বলছিলেন শুরুতে, সেখানে নিশ্চয়ই এ বিষয়ে কিছু বলা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলা হয়েছে। প্রতিবেদনে স্পষ্ট করেই লেখা আছে যে এই আকাশছোঁয়া ফি নির্ধারণের ফলে জনমনে ব্যাপক ক্ষোভ আর অসন্তোষ তৈরি হয়েছে। অনেকেই ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারছেন না। আচ্ছা। তাদের ভাষায় যদি বলি, কেউ কেউ এটাকে বলছেন অগণতান্ত্রিক, আবার কেউ বলছেন অনৈতিক সিদ্ধান্ত। অগণতান্ত্রিক, অনৈতিক শব্দগুলো কিন্তু বেশ ওজনদার। মানুষ ঠিক কী কারণে এই শব্দগুলো ব্যবহার করছেন? তাদের মূল আপত্তির জায়গাটা ঠিক কোথায়? দেখুন, অগণতান্ত্রিক বলার কারণ হিসেবে আসছে মূলত বৈষম্যের প্রশ্নটা। সমালোচকদের মূল বক্তব্য হল, এই নীতিটা সমাজে ধনী আর গরিবের মধ্যে একটা স্পষ্ট বিভেদ তৈরি করে দিচ্ছে। যার টাকা আছে সে ঢাকায় প্রিয়জনের কবর রাখতে পারবে, যার নেই সে পারবে না, এরকম? ঠিক তাই। যাদের অনেক আর্থিক সামর্থ্য আছে, কেবল তারাই প্রিয়জনের কবর ঢাকায় সংরক্ষণ করতে পারছেন বা পারবেন। যাদের সেই সামর্থ্য নেই, তারা এই অধিকার থেকে একরকম বঞ্চিত হচ্ছেন। রাষ্ট্রের দেওয়া সেবার ক্ষেত্রে এরকম বৈষম্য তো কাম্য নয়। সম্ভবত সেই কারণেই এই অগণতান্ত্রিক শব্দটা আসছে। আর অনৈতিক মনে করার কারণটা কি? আর অনৈতিক মনে করার কারণটা আরও গভীর। মৃত্যু বা শেষকৃত্যের মতো একটা অত্যন্ত ব্যক্তিগত আর সংবেদনশীল বিষয়কে ঘিরে এমন অস্বাভাবিক রকমের উচ্চ মূল্য ধার্য করাটা অনেকের কাছেই ঠিক মনে হচ্ছে না। এটা যেন মানুষের আবেগ, তার অসহায়ত্ব,
সেটাকে পুঁজি করে ব্যবসা করার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এরকম একটা ধারণা তৈরি হচ্ছে। বুঝলাম। তার মানে ব্যাপারটা শুধু আর আর্থিক চাপের মধ্যে সীমাবদ্ধ নেই, এর সাথে একটা ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত হওয়ার অনুভূতিও কাজ করছে। আচ্ছা, এই নীতির ফলস্বরূপ বাস্তবে কি ঘটছে? মানুষজন কিভাবে মানিয়ে নিচ্ছেন বা নিচ্ছেন না? বাস্তবে যা ঘটছে সেটা বেশ করুণ। প্রতিবেদনেই তার উল্লেখ আছে। বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারগুলো, তারা তো এত টাকা জোগাড় করতে পারছেন না। ফলে তারা বাধ্য হচ্ছেন তাদের প্রিয়জনের মরদেহ দাফনের জন্য ঢাকার বাইরে নিয়ে যেতে, হয়তো গ্রামের বাড়িতে বা অন্য কোনো জেলায় যেখানে খরচ কম। এটা তো বিরাট একটা মানসিক কষ্টের কারণ হওয়ার কথা। একদিকে প্রিয়জন হারানোর গভীর শোক, তার উপর আবার শেষ স্মৃতিচিহ্নটুকুও নিজের শহরের কাছাকাছি রাখতে না পারার একটা যন্ত্রণা। এর সাথে নিশ্চয়ই যোগ হচ্ছে ঢাকার বাইরে মরদেহ নিয়ে যাওয়ার ঝুঁকি, ঝামেলা, অতিরিক্ত খরচ। ঠিক ধরেছেন। পুরো ব্যাপারটা তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক আর জটিল হয়ে দাঁড়াচ্ছে। একদিকে আর্থিক অক্ষমতার একটা গ্লানি কাজ করে হয়তো, অন্যদিকে প্রিয়জনের স্মৃতিচিহ্ন থেকে ভৌগোলিকভাবে দূরে সরে যাওয়ার কষ্ট। এই দুই মিলে মানুষের মনে কিন্তু গভীর দাগ কাটছে। সুতরাং এই প্রতিক্রিয়াগুলোকে আসলে হালকাভাবে দেখার কোনো সুযোগই নেই। এটা এখন আর নিছক একটা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, তার চেয়ে অনেক বেশি কিছু হয়ে দাঁড়িয়েছে। এটা তো গেল সাধারণ মানুষের দিকটা, তাদের প্রতিক্রিয়া, তাদের কষ্ট। কিন্তু যাদের ঘিরে এত সমালোচনা, সেই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, তারা কি বলছে? তাদের তো নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে এই সিদ্ধান্তের পেছনে। তারা কি শুধু রাজস্ব বাড়ানোর জন্যই এটা করেছে, নাকি অন্য কোনো কারণ দেখাচ্ছে? না, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কিন্তু রাজস্ব বাড়ানোর বিষয়টাকে সেভাবে সামনে আনছে না। তাদের মূল এবং প্রধান যুক্তি একটাই: ঢাকা শহরের কবরস্থানগুলোতে জায়গার সঠিক সংকট। জায়গা সংকট, এটা তো আমরা আগেও শুনেছি। হ্যাঁ, পুরনো কবরস্থানগুলোতে নতুন করে কবর দেওয়ার মতো জায়গা প্রায় নেই বললেই চলে। কিন্তু প্রতিনিয়ত নতুন কবরের জন্য জায়গার চাহিদা আসছে, সেই যোগান দেয়াটা তাদের জন্য খুব কঠিন হয়ে পড়ছে। তার মানে জায়গার এই অভাবটাই এই আকাশছোঁয়া ফি নির্ধারণের মূল কারণ। কিন্তু ফি বাড়িয়ে কি জায়গার অভাব পূরণ করা সম্ভব? নতুন জায়গা তো তৈরি হচ্ছে না এতে। কর্তৃপক্ষের ব্যাখ্যাটা একটু অন্যরকম। তারা বলছে সরাসরি জায়গার অভাব হয়তো এতে পূরণ হবে না, কিন্তু এটা তাদের জায়গা ব্যবস্থাপনার একটা কৌশল। এই অস্বাভাবিক উচ্চ ফি নির্ধারণের পেছনে তাদের মূল উদ্দেশ্য নাকি দীর্ঘমেয়াদী কবর সংরক্ষণকে নিরুৎসাহিত করা। নিরুৎসাহিত করা মানে ডিসকারেজ করা? হ্যাঁ, ডিসকারেজ করা। তারা চাইছে না যে সীমিত সংখ্যক প্লট বছরের পর বছর ধরে অল্প কিছু মানুষ সংরক্ষণ করে রাখুক, বরং একটা নির্দিষ্ট সময় পর যাতে কবরগুলো নিয়ম অনুযায়ী আবার ব্যবহার করা যায়, রিইউজ করা যায়, সেই সুযোগটা তৈরি করাই তাদের লক্ষ্য। সাধারণ কবরগুলো তো এমনিতেই বছর দুয়েক পর আবার ব্যবহারের জন্য দেওয়া হয়, কিন্তু এই স্থায়ী বা দীর্ঘমেয়াদী সংরক্ষণের কারণে অনেক জায়গা লম্বা সময় ধরে আটকে থাকে। এই উচ্চ ফি দিয়ে সেই প্রবণতাটা কমানোর চেষ্টা আর কি। বুঝলাম। এটা তাহলে অনেকটা অর্থনীতির চাহিদা নিয়ন্ত্রণের তত্ত্বের মতো শোনাচ্ছে। যেহেতু সরবরাহ সীমিত, জায়গা কম, তাই দাম বাড়িয়ে চাহিদা কমানোর চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে দীর্ঘমেয়াদী সংরক্ষণের চাহিদা। কিন্তু প্রশ্ন হলো, এই কৌশলটা এই ক্ষেত্রে প্রয়োগ করা নৈতিকভাবে কতটা ঠিক, বিশেষ করে যখন এটা মানুষের অন্তিম যাত্রা, তার স্মৃতি রক্ষা, এই রকম গভীর আবেগের বিষয়ের সাথে জড়িত? ঠিক এখানেই আসলে মূল বিতর্কটা এবং দুই পক্ষের যুক্তির টানাপোড়েনটা তৈরি হচ্ছে। দেখুন, একদিকে নগরের কঠিন বাস্তবতা, সীমিত জমি, ক্রমবর্ধমান জনসংখ্যা, শহরের পরিকাঠামোর ওপর প্রচণ্ড চাপ, কবরস্থানের জায়গাও তো এর বাইরে নয়। এই বাস্তবতার নিরিখে সিটি কর্পোরেশন হয়তো একটা কার্যকর কিন্তু বেশ কঠিন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে রয়েছে নাগরিকের একেবারে মৌলিক মানবিক চাহিদা আর তার আবেগ। প্রিয়জনের স্মৃতিটুকু ধরে রাখতে চাওয়াটা তো খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি। যখন সেই পথে এত বড় একটা আর্থিক বাধা তৈরি হয়, তখন তো সংঘাত লাগবেই। আর এই নীতির ফলে যে একটা সামাজিক বৈষম্য তৈরি হচ্ছে, সে বিষয়ে কর্তৃপক্ষ কি ভাবছে? তাদের এই নিরুৎসাহিতকরণ কৌশল তো আসলে আর্থিকভাবে যারা দুর্বল, তাদেরকেই বেশি করে নিরুৎসাহিত করছে, তাই না? এই বিষয়ে কর্তৃপক্ষের স্পষ্ট কোনো বক্তব্য হয়তো প্রতিবেদনে সেভাবে আসেনি, তবে তাদের পদক্ষেপ দেখে এটাই মনে হয় যে তারা এই মুহূর্তে জায়গার সংকটটাকেই সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছে এবং সেটা সমাধানের জন্য এই পথটাকেই হয়তো আপাতত সেরা মনে করেছে।
এর যে সামাজিক প্রভাব, বিশেষ করে বৈষম্যের দিকটা, সেটা হয়তো তাদের কাছে দ্বিতীয় বিবেচ্য বিষয়, অথবা তারা হয়তো মনে করছে যে এই ছাড়া আর কোনো উপায়ও ছিল না। তবে এটা একদম ঠিক যে এই নীতির অভিঘাতটা মূলত পড়ছে কম আয়ের মানুষদের উপরেই, যা একটা বড় ধরনের নৈতিক প্রশ্ন কিন্তু তৈরি করছে। হুম। এই যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, মানে একদিকে কর্তৃপক্ষের যুক্তি, অন্যদিকে মানুষের ক্ষোভ আর কষ্ট, এখান থেকে বেরোনোর কোনো পথের কথা কি ভাবা হচ্ছে? কোনো সমাধানের প্রস্তাব কি এসেছে? যেমন ওই যে সাংবাদিক শাহজাহান খানের প্রতিবেদনের কথা বলছিলেন, তিনি কি শুধু সমস্যাটা তুলে ধরেছেন নাকি কোনো সুপারিশও করেছেন? হ্যাঁ, প্রতিবেদনটিতে কিন্তু একটা সমাধানের দিকে ইঙ্গিত করা হয়েছে। বিডি ভয়েস অফ মিডিয়া চ্যানেলের সাংবাদিক শাহজাহান খান তার প্রতিবেদনের মাধ্যমে সরকারের কাছে একটা বেশ সুনির্দিষ্ট আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই ফি-এর বোঝা যেহেতু সাধারণ মানুষের সাধ্যের প্রায় বাইরে চলে যাচ্ছে, তাই এর একটা যৌক্তিক সীমা নির্ধারণ করাটা এখন অত্যন্ত জরুরি। যৌক্তিক সীমায় ধারণাটা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু এই যৌক্তিক সীমাটা কিভাবে নির্ধারণ করা হবে? একদিকে জায়গার সংকট, অন্যদিকে মানুষের সাধ্য, এই দুয়ের মধ্যে ভারসাম্য আনা তো খুবই কঠিন একটা কাজ মনে হচ্ছে। যৌক্তিক সীমা বলতে কি তিনি ফি কমানোর কথাই বলছেন মূলত? হ্যাঁ, মূলত তাই। তার আহ্বানের মূল লক্ষ্য হল এমন একটা ফি কাঠামো তৈরি করা যা সাধারণ মধ্যবিত্ত বা এমনকি নিম্নবিত্ত পরিবারেরও নাগালের মধ্যে থাকবে, যাতে কিনা প্রিয়জনের শেষ স্মৃতিচিহ্নটুকু ঢাকার মাটিতে সংরক্ষণ করার ইচ্ছাটা শুধু বিপুল অর্থের অভাবে অপূর্ণ থেকে না যায়। মানে কাউকে যেন বাধ্য হয়ে ঢাকার বাইরে চলে যেতে না হয়। তবে সেই যৌক্তিক অঙ্কটা ঠিক কত হবে, বা সেটা নির্ধারণের ভিত্তিটাই বা কী হবে, সেই বিস্তারিত হয়তো প্রতিবেদনে নেই। কিন্তু মূল আহ্বানটা হল অ্যাফোর্ডেবিলিটি, মানে ক্রয় ক্ষমতার বিষয়টাকে বিবেচনায় আনা। এটা নিঃসন্দেহে একটা জরুরি প্রস্তাব। কারণ দিনের শেষে শহরটা তো সব শ্রেণীর মানুষের জন্যই, তাই না? কিন্তু এখানে চ্যালেঞ্জটাও তো কম নয়। যদি ফি কমানো হয়, তাহলে তো দীর্ঘমেয়াদী সংরক্ষণের চাহিদা আমার বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে জায়গার সংকট তো আরও বাড়বে। তখন তো সিটি কর্পোরেশনের মূল যুক্তিটাই অকার্যকর হয়ে পড়বে। তাহলে উপায় কি? ঠিক এখানেই কিন্তু নীতি নির্ধারকদের বিচক্ষণতার আসল পরীক্ষা। একদিকে যেমন সাধারণ মানুষের আবেগ, তাদের স্মৃতি, তাদের সাধ্য, এগুলোর প্রতি সংবেদনশীল হতে হবে। অন্যদিকে শহরের সীমিত সম্পদ ব্যবস্থাপনার যে কঠিন বাস্তবতা, সেটাকেও তো অস্বীকার করা যাবে না। হয়তো এর সমাধান শুধু ফি কমানো বা বাড়ানোর মধ্যেই আটকে নেই, হয়তো অন্য কোনো বিকল্প ব্যবস্থার কথাও ভাবতে হতে পারে। যেমন অন্য কোনো ধরনের ব্যবস্থা কি হতে পারে? আম, যদিও আমাদের হাতের প্রতিবেদনে সরাসরি অন্য কোনো ব্যবস্থার কথা বলা হয়নি, তবে বিশ্বজুড়ে বড় বড় শহরগুলোতে, মানে মেগা সিটিগুলোতে, এই সমস্যা মোকাবেলায় নানা ধরনের পদ্ধতির কথা ভাবা হয় বা প্রয়োগ করা হয়। যেমন ধরুন, বহু স্তর বিশিষ্ট কবরস্থান, যেটাকে বলে ভার্টিক্যাল সেমেট্রিজ, অথবা কবর পুনর্ব্যবহারের যে সময়কাল, সেটা হয়তো আরও কমিয়ে আনা, কিংবা শহরের বেশ খানিকটা বাইরে বৃহত্তর কোনো জায়গায় পরিকল্পিতভাবে নতুন কবরস্থান তৈরি করা। এগুলো তো দীর্ঘমেয়াদী সমাধান মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে, তবে এগুলোর প্রত্যেকটিরই আবার নিজস্ব সামাজিক, সাংস্কৃতিক এবং বিশেষ করে ধর্মীয় গ্রহণযোগ্যতার প্রশ্ন আছে, বিশেষ করে ঢাকার মতো একটা শহরের প্রেক্ষাপটে। কাজেই এগুলো হয়তো ভবিষ্যতের ভাবনা, কিন্তু তাৎক্ষণিক সমাধান হিসেবে ফিকে একটা যৌক্তিক পর্যায়ে আনা বা অন্য কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার চাপ কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে আনি, বিষয়টা দাঁড়াচ্ছে অনেকটা এরকম: ঢাকা মহানগরীর কবরস্থানগুলোতে জায়গার চরম সংকট। এটা একটা বাস্তবতা। এই সংকট মোকাবেলা করার জন্য সিটি কর্পোরেশন দীর্ঘমেয়াদী কবর সংরক্ষণকে নিরুৎসাহিত করতে চাইছে, আর তার জন্য তারা অস্বাভাবিক রকমের উচ্চ ফি নির্ধারণ করেছে। কিন্তু এই নীতির ফলে সাধারণ মানুষের, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্তদের উপর বিশাল একটা আর্থিক চাপ তৈরি হয়েছে, যা থেকে আবার তীব্র ক্ষোভ আর হতাশার জন্ম নিয়েছে। অনেকে এটাকে বৈষম্যমূলক ও অনৈতিকও মনে করছেন। অন্যদিকে এই ফি কমানোর দাবি উঠলেও সেটা আবার জায়গার সংকটকে আরও বাড়িয়ে দিতে পারে, এমন একটা আশঙ্কাও কিন্তু থাকছে। একদম। এই জটিল পরিস্থিতিটাই এখন আমাদের সামনে। এটা কিন্তু শুধু কবরস্থানের ফি সংক্রান্ত একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বুঝলেন তো? বরং এটা একটা আরও বড়, আরও মৌলিক প্রশ্নকে আমাদের সামনে নিয়ে আসছে। কি সেই প্রশ্ন?
প্রশ্নটা হলো ঢাকা বা এর মতো যে দ্রুত বাড়তে থাকা বড় শহরগুলো মানে মহানগরীগুলো তারা তাদের অত্যন্ত সীমিত যে মৌলিক সম্পদ যেমন কবরস্থানের জন্য জমি সেগুলোকে কিভাবে পরিচালনা করবে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে একদিকে যেমন নগরের সামগ্রিক ব্যবস্থাপনাটা ঠিক থাকে আবার অন্যদিকে সব নাগরিকের যে একেবারে প্রাথমিক মানবিক চাহিদাগুলো আছে যেমন ধরুন সাধ্যের মধ্যে প্রিয়জনের শেষকৃত্য সম্পন্ন করা বা তার স্মৃতিচিহ্নটুকু ধরে রাখার যে আকাঙ্ক্ষা সেটাও যেন পূরণ হয় এই দুটো লক্ষ্যের মধ্যে যা অনেক সময় আপাতবিরোধী মনে হতে পারে তার মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলেই এটা একটা গভীর উভয় সংকট। একদিকে উন্নয়নের চাপ, নগরের অবিরাম সম্প্রসারণ, সীমিত জমি, অন্যদিকে মানুষের চিরন্তন আবেগ, স্মৃতি আর সাধ্যের প্রশ্ন। এই ঘটনাটা আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একটা মেগা সিটির যারা ব্যবস্থাপক তাদের কতটা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয় প্রতিনিয়ত, আর সেই সিদ্ধান্তের অভিঘাত সাধারণ মানুষের জীবনে কতটা গভীর হতে পারে। এবং এই ভারসাম্য খোঁজার চেষ্টাটা হয়তো চলতেই থাকবে। এটা কোনো একক সমাধান নয়। হয়তো ভবিষ্যতে আরও নতুন, আরও সৃজনশীল কোনো সমাধান বেরিয়ে আসবে, যা আজকের বাস্তবতায় দাঁড়িয়ে আমরা হয়তো কল্পনাও করতে পারছি না। কিন্তু আপাতত এই উচ্চ ফি এবং তার যে প্রতিক্রিয়া, সেটা ঢাকার নাগরিক জীবনে একটা বড় আলোচনার বিষয় হয়ে থাকবে। হয়তো এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমরা আরও বেশি অন্তর্ভুক্তমূলক এবং টেকসই নগর পরিকল্পনার দিকে এগোতে পারব। এই ভাবনাটাই হয়তো ভবিষ্যতের জন্য তোলা রইল, কিভাবে একটা জনবহুল শহর তার প্রতিটি নাগরিকের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ন্যূনতম মানবিক মর্যাদাটুকু নিশ্চিত করতে পারে, বিশেষ করে যখন তার সম্পদ অত্যন্ত সীমিত। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার পথ খোঁজাটা নিশ্চয়ই সহজ হবে না। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, এখানেই শেষ করা যাক।